সাংবাদিক ইলিয়াস ভাই যখন ফেসবুকে পোস্ট করেছিল যে আসিফ মাহমুদ শত কোটি টাকা আয় করছে প্রশাসক নিয়োগ করে, এইটা আপনারা কারা কারা বিশ্বাস করেছিলেন? তো আসিফের প্রশাসক নিয়োগ দেওয়ার খায়েশ বা এই বিষয়ে ডিও লেটার দেওয়া, এই বিষয়ে সুপারিশ করার ঘটনাটি আরও প্রকাশ পেয়েছে। জুলকার নাইন শের ভাই এটা ফাঁস করে দিয়েছে। তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে এই ঘটনাগুলো যখন জুলকার নাইন শের ভাইয়ের কাছ থেকে আসে অথবা ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আসে, তখন বাংলাদেশের মানুষ সেটাকে আর অবিশ্বাস করে না। আসিফ মাহমুদ গণ অভ্যুত্থানের অগ্রণী নায়ক যাকে বলা হয়, সে আসিফ মাহমুদ অবশেষে দুর্নীতির সাথে জড়াচ্ছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। অবশেষে ইরশাদ হোসেনের সাথে তার একটা তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে। এসব এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন জনপ্রিয় একজন ব্যক্তি তারেক ভাই। তিনি জানিয়েছেন ইরশাদের সাথে তার মূল সম্পর্কটা কি এবং নিউ যে বাণিজ্য, সেই বাণিজ্য মাধ্যমে এই আসিফ মাহমুদ কত কোটি টাকা তিনি কামিয়েছেন, পাচার করেছেন। চলুন আসিফ মাহমুদকে নিয়ে তারেক ভাইয়ের বক্তব্য শুনুন। সাংবাদিক ইলিয়াস ভাই যখন ফেসবুকে পোস্ট করেছিল যে আসিফ মাহমুদ শত কোটি টাকা আয় করছে প্রশাসক নিয়োগ করে, এইটা আপনারা কারা কারা বিশ্বাস করেছিলেন? মনে আছে যে মহাখালী ডিওএসিসির নির্দিষ্ট বাসা নাম্বার উল্লেখ করে এনসিপির সদস্যরা সেখানে প্রশাসক নিয়োগ করার জন্য ভাইবা নিচ্ছে। এটা হোটেল শেরাটনেও এই ধরনের ভাইবা হয়েছে, বেশ কিছু জায়গায় এই ধরনের ভাইবা হয়েছে যে কিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে, কাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো ওইটা আপনাদের মনে আছে নিশ্চয়। তো আসিফের প্রশাসক নিয়োগ দেওয়ার খায়েশ বা এই বিষয়ে ডিও লেটার দেওয়া, এই বিষয়ে সুপারিশ করার ঘটনাটি আরও প্রকাশ পেয়েছে। জুলকার নাইন শের ভাই এটা ফাঁস করে দিয়েছে। তো আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণে এই ঘটনাগুলো যখন জুলকার নাইন শের ভাইয়ের কাছ থেকে আসে অথবা ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আসে, তখন বাংলাদেশের মানুষ সেটাকে আর অবিশ্বাস করে না। আসিফ বা আসিফের পুরা দল বল মিলেও যদি ইলিয়াস ভাইয়ের পিছনে লাগে, তাহলেও এটাকে ওইটুকু ইনফরমেশন ইলিয়াস ভাইয়ের কাছে আছে, ওইটুকু ব্যাকআপ আবার আছে, যেহেতু উনি বাড়ির নাম্বার সহ প্রকাশ করেছে। তো বোতল কাণ্ডে মাথায় বোতল লাগাই মাহফুজ আলম যে ঘটনাটা করলো, এমআরআই বা ওই যে সিটি স্ক্যানের মেশিনের ভিতরে ঢুকে গেল, আমার মনে হচ্ছে যে তার মাথায় বোতল না, একটা মিসাইল লাগছে। মিসাইল লাগাতে মাথা নষ্ট হয়ে গেছে, মৃত্যু শরাপন্ন, সে এখন চলতেছে আর কি। তো এই হলো অবস্থা বাংলাদেশের রাজনীতিতে। গত কয়েকদিনে এমন কয়েকটা সিরিজ ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পেছনে আরও গুরুত্বপূর্ণ ঘটনা কি, এটা আপনারা এখন অনুমান করতে পারছেন না। দেখেন, ফারুকীর বউ তিশা, তাই না? ওনার নাটক আমি খুব পছন্দ করতাম, অভিনয় তাহসান তিশা যে নাটকগুলো আসতো খুব ভালোই লাগতো। কিন্তু মুজিব সিনেমায় অভিনয় করে বা শেখ হাসিনার বন্দনা করার কারণে সে অনেক নিন্দিত মানুষ, আমরা তাকে অপছন্দ করি। তো এই মুজিব সিনেমায় অভিনয় করার জন্য একজন নায়িকাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকের টেনশন ধরে গেছে, এখন তো তার বউয়ের গ্রেপ্তারের কথাও আসবে। বাস্তবে এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণে হাইপ ডেভেলপ হয়েছে না? তো এখন আমার কথা হলো যে কাকতালীয়ভাবে ওই নায়িকাকে গ্রেপ্তার করলো নাকি হাইপ তৈরি করার জন্য এটা করলো? ইশরাক ভাইকে মেয়র পদে নির্বাচন দিতেই পারে বা মেয়র পদে তাকে দায়িত্ব দিতেই পারে, তাই না? এটা দেওয়া হচ্ছে না কেন? একটা আন্দোলনকে জমিয়ে রাখতে বাধ্য করা হচ্ছে সেই জন্য কি না? নাকি একটা ঘটনা ঘটে গেছে, সরকারিভাবে গাড়ি জালিয়াতির নিউজ করেছে সমকাল। এই নিউজ করার পরে নিউজ যারা করেছে তারা তখন থেকে বিপদে আছে। গতকাল আমাকে জানিয়েছিল তারেক ভাই, এই নিউজ করার পর থেকে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না। নিউজটা ছিল সরকারি সরকারি উপদেষ্টারা একটা করে গাড়ি বরাদ্দ পায়, কিন্তু একজন উপদেষ্টা 4টা করে গাড়ি বরাদ্দ নিয়েছে। এর মধ্যে আপনার হলো ফারুকী আজম নাকি যেন নাম,
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, সে 4টা গাড়ি মানে বরাদ্দ নিয়েছে। আসিফ মাহমুদ সে নিছে 6টা গাড়ি বরাদ্দ। মানুষ একজন, গাড়ি বরাদ্দ নিছে 6টা। ঠিক আছে, এইভাবে এক একজন উপদেষ্টা প্রয়োজনের অধিক পরিমাণ রাষ্ট্রীয় সুবিধা নিয়ে রাষ্ট্রের অর্থ নষ্ট করছে। অথচ দেখাচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে পানির বোতল দিচ্ছে না, কি দিচ্ছে, জগ থেকে পানি খাওয়ার জন্য বলতেছে যে গ্লাস থেকে জগ নেন, অপচয় কমবে। আবার কি করছে যে আইফোন, সরকারি কর্মকর্তাদের আইফোন দিচ্ছে। এই যে নাটক, নকল ব্যবস্থাপনা, এই সব কিছু কিন্তু প্রকাশ পাচ্ছে। আমি ক্যাপশন দিয়েছি, আসিফ মাহমুদের খেল খতম। আসিফ মাহমুদের চৌর্যবৃত্তি এবং দুর্নীতি যে জায়গাগুলোতে প্রকাশ পেয়েছে, তার মূল অ্যাটেনশনটা হলো যে এগুলো সে নিজে নিয়োগ দেবে। তার নিয়োগ দেওয়া সঠিক। সে যে ঢাকা উত্তরে একজন বিতর্কিত মানুষকে নিয়োগ দিল, এটা সঠিক, এটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই যে সার্জিসরা গতকাল থেকে পোস্ট করছে, হাসনাতরা পোস্ট করছে যে মেয়র ইশরাককে কেন্দ্র করে, আপনি কেন বিনা ভোটে সরকারের নির্বাচনে মেয়র হবেন, এ ধরনের পোস্ট করছে। ওরা কিন্তু কখনো পোস্ট করেনি যে আসিফ মাহমুদ কেন ডিও লেটার দিয়ে, ওই যে সুপারিশনামা দিয়ে এজাজকে ঢাকা উত্তরের মেয়র সমমর্যাদার প্রশাসক বানালো, এটা কিন্তু ওরা বলছে না। ওদের দলের মানে আয়োজনেই কিন্তু প্রশাসক নিয়োগের ভাইভাগুলো হয়। এখনো ঢাকার ভিতরে বিভিন্ন ওয়ার্ডে যে বিভিন্ন সার্টিফিকেটগুলো দেওয়া হয়, এগুলো দেওয়ার জন্য যে লোকগুলো বসাইছে, এগুলো এনসিপি ওরা ভাইবা নিয়ে বসাইছে, তাই না? এটা একটা কেমন প্রতারণা দেখেন। রাষ্ট্র যখন নিজে জালিয়াতি জড়িয়ে পড়ে, রাষ্ট্র যখন নিজে বাটপারি করে, তখন রাষ্ট্র নিজেই একটা সিদ্ধান্ত নেয় এবং নিজেই তার লোককে দিয়ে প্রতিবাদ করায়। এটা অনেক ধান্দাবাজি না বলেন? ধান্দাবাজি না? যে নিজেরাই মানে এই যে আমরা বলেছিলাম যে শাহবাগ কেন দখল করছো, তুমি ইউনুসের বাড়ির লাইনে বিদ্যুতের লাইনগুলো খুলে দাও না। সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না, তাকে তার বাড়ির লাইন খুলে দেবা, তুমি জনগণকে কোনো কষ্ট দিচ্ছ। ওরা যখন আন্দোলন করলো, সেই ব্যবস্থাপনাগুলো কত চমৎকার দেখেন। আপনার ওইখানে ওই আন্দোলনের দিকে 2টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় 2টা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এটা হলো গোপন একটা খবর, আজকে বলছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় এনসিপির মতো করে 2টা সংগঠন ওই দিন প্রোগ্রাম করে। একটা হলো নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, আর একটা হলো আমাদের সংগঠনের আমজনতা দলের পক্ষ থেকে আমাদের সাধনা আপু, সোহেল আমিন, সুরাইয়া আপু, আসগর ভাই, ফরিদ ভাই, তারপরে নজরুল ভাই, এই আমাদের সহযোদ্ধারা, রাজা ভাই, আরিফ বিল্লাহ, ফয়সাল ভাই, তারা সবাই মিলে একটা প্রতিবাদ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেটা যমুনাতে গিয়েই করে। যমুনাতে ওরা একদিকে মঞ্চ বানাচ্ছিল, কিন্তু আমাদের সহযোদ্ধারা বলছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মঞ্চ বানানো কেন দরকার, আমরা তো যমুনা ঘেরাও করছি, সেটাই ঠিক মতো করি, মঞ্চ বানায় দৃষ্টি আকর্ষণ করতে হবে কেন। এইটা বলার পরে সার্জিস আলম সেখানে এসে তাদেরকে অনেকটা হেনস্থা করে এবং পুলিশ তাদের পরামর্শে আমাদের নারী নেত্রী সাধনা আপুকে হামলা করে। সেই সময় হামলা করে নজরুল ভাইয়ের উপরে, সেই সময় হামলা করে সোহেল আমিনের উপরে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধের ঘটনায় যে কেন আলাদাভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম করছে, ওদের সঙ্গে কেন যুক্ত হচ্ছে না, এই জন্য। ওই দিন আরেকটা ঘটনা ঘটে আওয়ামী লীগ নিষিদ্ধের দিনে। আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটা হলো নুরুল হক নূর যখন তার সংগঠনের সহযোদ্ধারা যখন মিছিল করছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য পল্টন থেকে, তখন পুলিশ তাদেরকে বাধা দেয়, তাদের উপর হামলা করে। দেখেন একই দিনে 3টা প্রোগ্রাম ঘটছে। একটা হলো হাসনাত সার্জিসরা প্রোগ্রাম করছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, সেইখানে পানির ফোয়ারা দিচ্ছে। সেখানে আমজনতা দল পাশে প্রোগ্রাম করছিল যমুনার সামনে, সেখানে হামলা করেছে। নুরুল হক নূরের সংগঠন প্রোগ্রাম করেছে, সেখানেও হামলা করেছে। ঠিক আছে, অর্থাৎ দেখেন পুরা নাটকটা আমাদেরকে বুঝতে হবে। এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রামটি ছিল এই হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, এরা যে ব্যাপকভাবে লুটপাটে জড়িত, নিয়োগ বাণিজ্যে জড়িত, ডিসি নিয়োগে জালিয়াতিতে জড়িত, এদের জন্য এই প্রোগ্রামটা ছিল একটা রিস্টোরেশন প্রোগ্রাম।
রিস্টোরেশন প্রোগ্রাম ছিল। মানে এই সময়ে এই এত ঘটনাগুলো দেখছেন না, এই ঘটনাগুলোর আসলে কারণ কি? এই ঘটনাগুলোর কারণ এগুলোকে সামনে রাখা হচ্ছে, যেটা ফ্যাসিবাদের স্টাইল, সামনে রেখে পিছনে অন্য কিছু একটা হচ্ছে। সে অন্য কিছুটা আসলে কি? সেই অন্য কিছু হলো আমেরিকার পররাষ্ট্র দায়িত্বশীল, সে বন্দরের ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নিচ্ছে, সেটা নিউজে আসেনি। অন্য ব্যবস্থাপনা হলো করিডোর, অন্য ব্যবস্থাপনা হলো এই যে রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রত্যেকটা দিন 1,000, 1,500, 2,000 করে রোহিঙ্গা ঢুকেছে এই কয়েকদিনে। প্রত্যেকটা দিন একটা নিউজ হয়নি, একটা নিউজ হয়নি। তো এই হলো এই সামনে যে ঘটনাগুলো ঘটে, পিছনে আরেক রকম ঘটনা, তার একটা বিষয়। বাংলাদেশের মানুষরা একটা ঘটনা মনে করি আপনাদেরকে। এই পাবনার একজন এমপি একটা মহিলাকে ধর্ষণ করেছে, তো মহিলা মামলা করেছে। এখন ধর্ষকের বিচার হবে। এখন মহিলা নিজেই কোর্টে দাঁড়িয়ে বলছে যে আপনার তার সঙ্গে এমপির বিয়ে দিতে হবে, তাহলে ধর্ষণের মামলা সে উঠায় নেবে। তো কোর্ট কি করেছে, এখন তার সঙ্গে এমপিকে নির্দেশ দিয়েছে, ঠিক আছে আপনি বিয়ে করেন। ঠিক আছে, এই যে দেখেন একটা এমপি একটা মহিলাকে ধর্ষণ করেছে, দেখেন এমপি দ্বারা ধর্ষিত হয়ে সে নিজেকে ভিকটিম মনে করছে না, সে মনে করছে বিয়ে করলেই হয়ে গেল। এই যে আমেরিকা বাংলাদেশের বন্দর, হ্যাঁ, এখানে আসবে, এখানে ঢুকবে, তাই না? মানে এইটাকে বাংলাদেশের নাগরিকদের যারা আপনার হলো আমেরিকাকে পছন্দ করে, তারা এটাকে মানে অস্বাভাবিক মনে করছে না। আফগান যুদ্ধ যখন হয়, হ্যাঁ, আমেরিকা যখন আফগানিস্তানে যুদ্ধ করে, তখন পাকিস্তানের আপনার হলো এইরকম একটা অ্যাক্সেস নাই পাকিস্তানের একটা বন্দরে, হ্যাঁ, যে এটা মানবিকভাবে ব্যবহার করার জন্য সেই করিডোরে বিশ্বের সবচেয়ে ভারী ভারী যুদ্ধাস্ত্র সেদিক থেকে নেওয়ার জন্য যা হলো, পাকিস্তান কিন্তু পরে আর আটকাতে পারে নাই। ঠিক আছে, যারা এটাকে সহজভাবে নিচ্ছে তাদেরকে কিছু সমীকরণ আমি মিলাই দেই। এই সমীকরণগুলোর মধ্যে একটা হলো যে মানে যদি বন্দর ডেভেলপ করতে চাই, সম্পূর্ণ কাজ সম্পন্ন হওয়া শেখ হাসিনার সময়েই সম্পন্ন হয়েছে কাজটা 23 সালে। এই সম্পূর্ণ হওয়া বন্দরটা কেন নেবে, মানে টার্মিনালটা কেন নেবে, নিউ মোরিং টার্মিনাল? এর পাশে অসম্পূর্ণ আবার টার্মিনাল রয়েছে, ওইটা দেবে না, যে ওরা এটা গড়ে নেক, দেবে না। কারণ এইটাকে রেডিমেড ব্যবহার করতে চাই। আজকে একটা কথা বলছি, আমেরিকা এই বন্দর নেবে না, বা ডিপি ওয়ার্ল্ড এই বন্দর নেবে না, যদি সিদ্ধান্ত নেন যে মায়ানমারে করিডোর দিবেন না, রাখাইনে করিডোর দিবেন না। শুধুমাত্র করিডোর যদি আটকাইতে পারেন, তাহলে দেখবেন ওরা নিজেরাই এই বন্দর নেবে না। কারণ করিডোর যদি না পায়, বন্দর দিয়ে কি খাড়া খাবে? আমি আপনাদেরকে অনেকভাবে বোঝাতে পারি। ইউটিউবাররা, অনেক শক্তিশালী ইউটিউবার আছে, একটা ভিডিও দিয়ে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করে দেয়, এবং তাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি, পাগলের মতো বিশ্বাস করি। ঠিক আছে, তারা আপনার মাইন্ড চেঞ্জ করে দিতে পারে। কিন্তু আমরা যারা সার্বভৌমত্বের আন্দোলন করি, আমাদের চিন্তায় লালনই এটা, যে দেশীয় সক্ষমতা, স্বনির্ভরতা, দেশীয় উদ্যোগ ও উদ্ভাবন, এগুলোতে আমরা গুরুত্ব দেব। দেশীয় উদ্যোগ ও উদ্ভাবন আমার নাই কি আসলে ভাই? আমার একটা গাড়ির কারখানা নাই ভালো, আমার এটা দরকার। আমার বন্দর ব্যবস্থাপনা, ক্রেন থেকে মাল উঠে নামাবে, হ্যাঁ, যেই ক্রেনটা আছে ওটা আস্তে আস্তে করে, আমার আরো বড় ক্রেন লাগবে। 20 কোটি টাকা দামের ক্রেন হচ্ছে না, আমার 100 কোটি টাকা দামের ক্রেন লাগবে। আরে ভাই, রাষ্ট্র কি ফকির নাকি? রাষ্ট্রের কাছে 100 কোটি টাকা কোনো টাকা নাকি? রাষ্ট্র 100 কোটি টাকা কেমনি পায় জানেন? আজকে যদি 16 কোটি মানুষ না 10 টাকা করে যদি নেয়, তাহলে কত টাকা, 1 টাকা করে নিলে 16 কোটি টাকা ওঠে, আর 10 টাকা করে নিলে 160 কোটি টাকা ওঠে, তাই না? হ্যাঁ, তাহলে 160 কোটি টাকা রাষ্ট্র চাইলেই উঠাতে পারে। এটা ভ্যাটের মাধ্যমে তুলতে পারে, টাকা প্রিন্ট করে উঠাতে পারে, যেভাবে ইচ্ছা উঠাতে পারে একটা ক্রেন। আমরা বলছি কি যে বন্দরের সক্ষমতা বৃদ্ধি আমরাই পারবো, আমরাই দামি মেশিন কিনতে পারবো, অস্বাভাবিক কিছু না। একটা ক্রেনের দাম কতই টাকা হয়? 100 কোটি টাকা একটা ক্রেন হয় নাকি? বা ধরেন 150 কোটি টাকা ক্রেন, এরকম 5টা ক্রেন বাড়ায়, সক্ষমতা 5% বাড়াক,
যা আছে 5% বাড়াক, 10% বাড়াক, কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া, ব্যবস্থাপনা তুলে দেওয়া, ওরা এখান থেকে যে আয় করবে, ওই আয়টা আমি কেন করতে পারি না? ওই আয়টা আমি কেন করতে পারি না? তাই না? আর এটা তো রানিং একটা আয়ের প্রজেক্ট, আয় হয়। এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, দেশের ব্যবস্থাপনা। এটা অনেকে বোঝে না। ও আমেরিকাকে দিচ্ছে, আমরা শক্তিশালী হয়ে যাব, শক্তিশালী হয়ে যাব, এরকম এরকম। আমার ছোটবেলায় মনে হতো, যখন বুঝতাম না সার্বভৌমত্বের বিষয়গুলো, আচ্ছা আমেরিকাকে সেন্ট মার্টিনে একটু জায়গা দিলে কি হয়, ওরা থাকলে তো আমরা শক্তিশালী হই, এরকম মনে হতো আমার। কিন্তু যখন আস্তে আস্তে বুঝতেছি যে এরা আসলে কিভাবে মানে সুই হয়ে ঢুকে সেখানে মনস্টারের মতো আচরণ করে, এটা তো সারা বিশ্বে প্রমাণিত। সারা বিশ্বে এগুলো এস্টাবলিশমেন্ট। এই যে সিরিয়া, লিবিয়া, তুরস্ক, সব বিভিন্ন জায়গায় দেখেন কি অশান্তিটা তৈরি করেছে, এগুলো আমরা বিবেচনা করতে পারি না। তো যাই হোক, এগুলো সব প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, প্রকাশ পাচ্ছে। বাংলাদেশে এই যে আসিফ মাহমুদরা কেন এরকম হঠকারী করে জানেন? কেন হঠকারী করে, কেন এগুলো অন্যায়ভাবে এই প্রশাসক নিয়োগ দেওয়ার সাহস পায়, কেন এই জালিয়াতিগুলো করার সাহস পায় জানেন? কারণ না, এদেরকে জনগণের কাছে যাইতে হবে না। দিন শেষে এরা জনপ্রতিনিধি না, জনগণের প্রতিনিধি না। বাই চান্সে একটা সংকট তৈরি হয়েছে, আইসা চেয়ারে বসে গেছে। কে কে বসবে কোনো মতামত ছাড়া কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ও এরা বসবে, এরা বসবে, ঠিক আছে। এরা সবচেয়ে ভণ্ড। যে আমি আজকে একটা কথা বলছি, একটা কথা বলেছিল যে বিএনপির কারণে জাতীয় সরকার গঠন করা সম্ভব হয়নি। আচ্ছা, জাতীয় সরকার কি আসলে? জাতীয় সরকার হলো যে এই সরকারে সব দলের অংশগ্রহণ থাকবে, বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকবে, এটাই তো জাতীয় সরকার, তাই তো? কি বলছে উপদেষ্টা নাহিদ? যে বিএনপির কারণে জাতীয় সরকার গঠন করা সম্ভব হয়নি। বাস্তবতা বলি, সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। উদ্যোগটা ছিল বিভিন্ন এই আন্দোলনে যারা অ্যাক্টিভিস্টরা রয়েছে তাদেরকে এই সরকারে আপনার হলো যোগ করবে, যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিল, আন্দোলন নিয়ন্ত্রণ করেছে, এইরকম কিছু, ঠিক আছে। তো এইরকম কিছুর মধ্যে আপনার হলো আমার নাম ছিল। আমাকে সেনা সদর দপ্তরে নিয়ে গিয়েছিল, বলেছিল আমি সহ আরো কয়েকজনের নাম, এর মধ্যে নুরুল হক নুরের নাম ছিল, আরো কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল যারা মুভমেন্টকে গাইড করেছে, ঠিক আছে। তো তাদেরকে উপদেষ্টা করবে। তো বলছে না যে জাতীয় সরকার সম্ভব হয়নি বিএনপির জন্য, মানে বিভিন্ন দলের লোক নেওয়া সম্ভব হয়নি বিএনপির জন্য। বাস্তবে এরা হলো একটা প্রতারক, ফ্রড। ফ্রড কিভাবে দেখেন, ওরা এই যে ওদের বাহিরে ওরা ওরা কিন্তু একটা তালিকা করেছিল, তালিকা 5 বার চেঞ্জ করেছিল যে এরা এরা উপদেষ্টা তালিকায় আসবে, ওরাই তালিকাটা করেছে, ঠিক আছে। এই তালিকার বাইরে ওরা কাউকে নিতে দেবে না। এবং এই তালিকার বাইরে যখন নেওয়ার কথা হলো, তখন আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট করে হুমকি করলো যে গণ অভ্যুত্থান বিরোধী কার্যক্রম তারা সহ্য করবে না। এই হুমকি দিয়ে বাহিরের যাদেরকে নেওয়ার সুযোগ ছিল, আরো যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদেরকে নেওয়া এটা বন্ধ করে দিল। তাহলে ওরা যদি জাতীয় সরকারই চাইতো, তাহলে তো বিভিন্ন মানে স্টেক হোল্ডার যারা, তাদেরকে নেওয়ার বিষয়ে সমর্থন করলো, বরং ওরাই বাধা দিয়ে আটকায় দিছিল। আজকে দোষ দিচ্ছে হলো এটা। আজকে ইশরাক সাহেব মেয়র হবে, তাই তো? ইশরাক সাহেব মেয়র। আচ্ছা, ইশরাক সাহেব কি করেছে? ইশরাক সাহেব নির্বাচনে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে এমন একটা কিছু হয়েছে যে ওনার জেতার সম্ভাবনা ছিল, কিন্তু ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে, তাই তো? ইশরাক সাহেব কি করেছে? আদালতের কাছে গিয়েছে যে এই যে আমাকে হারিয়ে দেওয়া হলো, এটা চ্যালেঞ্জ করছি এবং এটা ভোট আপনারা পুনর্গণনা করেন বা এরকম, এই তো। তো আদালত কি করেছে? ওই নির্বাচন কমিশনে যা ফল আসছে, যা এর ঘটনা ঘটেছে, এটা অন্যায় হয়েছে বলে প্রমাণ পেয়েছে নাকি? তা আদালতের কাজ কি? যেটা অন্যায় সেটাকে অন্যায় ঘোষণা দেওয়া। তাহলে অন্যায় ঘোষণা দেওয়ার পাশাপাশি এটাকে ন্যায় হিসেবে ব্যবহার করা। 28তম বিসিএসে, সরি 18তম বিসিএসে, 18তম বিসিএসে একজন মহিলা, সে নিয়োগ পাওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় সরকার তাকে নিয়োগ দেয়নি। প্রায় 15-16 বছর পরে আদালতে এটা রায় আসে যে ওই মহিলা নিয়োগ পাওয়ার যোগ্য ছিল এবং তাকে নাগরিক হিসেবে বঞ্চিত করা যাবে না। তখন ওই মহিলাকে 15 বছরের বেতন ভাতা সব সহ তাকে দিয়ে নিয়োগ দেয়। তো আদালত হলো শুধুমাত্র যা অন্যায়, সে অন্যায়কে রহিত করে না, ওই অন্যায়ের এগেনস্টে
যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশন দেওয়া একটা রাষ্ট্রের নিয়ম, ঠিক আছে। এইবার দেখেন, এই যে সিআর আবরার একজন উপদেষ্টা হলো, অথবা আদিলুর রহমান একজন উপদেষ্টা হলো, অথবা ফারুকি একজন উপদেষ্টা হলো, এই উপদেষ্টা হওয়ার জন্য, তাই না, কি বলছে যে ইউনূস সাহেবের অথবা এই যে ফারুকির ঘনিষ্ঠ আসিফ মাহমুদ, তাদের ইচ্ছা হয়েছে তাকে নিয়ে যায় উপদেষ্টা বানাইছে, তাই না। এটা তো ইচ্ছা হয়েছে এই জন্য তো দিছে নাকি, ইচ্ছা হয়েছে এই জন্য দিছে না, যে তাদের ইচ্ছা হয়েছে, তাদের প্ল্যানে আসছে এটা, এই জন্য তারা দিয়েছে, তাই না, এই জন্য দিছে না, এটাই তো ক্যাটাগরি। আচ্ছা, এইটুকু যদি তাদের এই কাজটা যদি যৌক্তিক হয়, বৈধ হয়, তাহলে আপনার দেশের মানে মানুষের জনপ্রিয়, ঢাকার শহরে জনপ্রিয় জনতার মেয়র যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে তার প্রতি জুলুম হয়েছে বলে আদালত রায় দিয়েছে। হ্যাঁ, তার প্রতি জুলুম হয়নি, প্রার্থী হিসেবে তার প্রতি কি জুলুম হয়নি, জুলুম হয়েছে। তাহলে সেই রায় দিয়েছে, সেই জুলুমকে নিরসনের রায় দিয়েছে, সেটা ওরা মানতে পারছে না, ঠিক আছে। এরা এমন একটা কিছু করতে চায় আসিফরা, যে বিএনপি ঠেকাও, বিএনপি ঠেকাও, রাজনৈতিক দল ঠেকাও, এরকম একটা ব্যবস্থাপনা। কিন্তু ওরা যে রাজনৈতিক দল ঠেকাবে, ওরা যে বিএনপিকে ঠেকাবে, কিন্তু ওরা এই কয়দিনে যে যে চুরি চামারিগুলো করলো, সেগুলো সঠিকতা কতটুকু? আসিফ মাহমুদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের দেওয়া প্রমাণ ছাড়াও আরও অন্যায় জুলুম আছে কিনা বলেন। ওয়াসার নিয়োগে আমরা দেখলাম ওই যে পিএস স্যার মোয়াজ্জেম, তাই তো, হ্যাঁ, অনেকগুলো বার পিএস স্যার মোয়াজ্জেমের সুপারিশে নিয়োগ দেওয়া হয়েছে, পিএস স্যার মোয়াজ্জেম। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যে পিএস মোয়াজ্জেম যায়, এই যে 1 ডজন মানুষকে নিয়োগ দিল অবৈধভাবে, আসিফ মাহমুদ একদম জড়িত না এটাতে, তাই তো। আসিফ মাহমুদের ক্ষমতা ছাড়া তার পিএস। আচ্ছা, পিএস মানে কি আসলে? পিএস মানে হলো পার্সোনাল সেক্রেটারি নাকি, মানে আমার সঙ্গে একজন লোক দরকার, আমার সহযোগিতা করবে সবসময়, এইরকম একটা লোক, একটা চাকর দরকার। পিএস তো চাকর। এই পিএস যায় নিয়োগের জন্য সুপারিশ করেছে আসিফ মাহমুদের ছাড়াই, তাই না। আচ্ছা, ওইটা তো যখন প্রকাশ পাইলো, তখন আসিফ মাহমুদ বলল ওইটা সে করেনি, পিএস করছে। আচ্ছা, পিএস কে সরাই দিল। এবার তো আসিফ মাহমুদের জালিয়াতিও প্রকাশ পেয়ে গেল। সে তো ঢাকা মহানগর উত্তরের মেয়র, মেয়র মর্যাদার তাকে তো এজাজ সাহেবকে সে নিয়োগের সুপারিশ করেছে। এইবার দড়ি লাগাবেন কোথায়? তো আসিফ মাহমুদের খেলা আসলে খুব আর নাই, ঠিক আছে। এই দুর্নীতি, জালিয়াতি, দেখেন একটা মানুষ এত জনপ্রিয়তার পরেও আপনার হলো এইভাবে ডোবে, লোভের কারণে, বাপের লোভ, পরিবারের লোভ। বাপটা কি করলো? বাপটা ক্ষমতা পাইয়া তার সচিবালয়ে ইচ্ছা মতো ঘোরাফেরা করে, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য। একটা ঘটনা বলবো আজকে, মনে করে দিই। আচ্ছা, বলা ঠিক না আবার বলা উচিত কিনা, আমি একদিন আপনার হলো আসিফের বাসায় গেছিলাম, একদিনে গেছিলাম ওর বাসায়, ঠিক আছে। একদিনে গেছিলাম একজন ব্যক্তির আবদারে, খুবই ভালো একজন মানুষ, খন্দকার মাসুদ ভাই। মাসুদ ভাই, আপনি জানেন বিষয়টা, আপনি সাক্ষী। খন্দকার মাসুদ ভাইকে আমি বলি, খন্দকার মাসুদ হলো 24-এর গণ-অভ্যুত্থানে অর্থায়ন করা একজন ব্যক্তি। আমার সাথে যোগাযোগ করতেন, কোথায় খাবার লাগবে, কোথায় পানি লাগবে, কি কি বানাতে হবে, তারপরে হলো ওই যে আইডি কার্ড বানাতে হবে, ভুয়া আইডি কার্ড বানাতে হবে, কারণ ছাত্ররা আন্দোলনের মধ্যে আমাদেরকে ঢুকতে দিত না, রাজনৈতিক কর্মীদেরকে ঢুকতে দিত না, ঠিক আছে। তো আমরা ভুয়া আইডি কার্ড নিয়ে তাদের সাথে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেই, তাদেরকে গাইড করার উদ্দেশ্যে, জায়গায় জায়গায় গাইড করার উদ্দেশ্যে আমরা এটা মিশে যাই। এটা যুদ্ধে সবই বৈধ, হ্যাঁ, ভালোবাসা এবং যুদ্ধে আমরা যুদ্ধেই নামছিলাম, আমরা মিশে যাই। সেই মানে সমস্ত কার্যক্রমে আমাদের সাপোর্ট দিত হলো এই খন্দকার মাসুদ ভাই। আমাকে যখন গ্রেপ্তার করলো, খন্দকার মাসুদ ভাইয়ের এই গণ-অভ্যুত্থানে অবদান রাখার বিষয়টি ফাঁস হয়ে গেল। তখন খন্দকার মাসুদ ভাইয়ের পাসপোর্ট ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিল, তাকে ব্ল্যাক লিস্ট করলো, তার ফিনান্সিয়ালি তাকে লক করার ব্যবস্থা করলো। এই হলো সেই খন্দকার মাসুদ ভাই। খন্দকার মাসুদ ভাই দেশে এসে
অনেকগুলো উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে তার ফোন ধরে না, কেউ তার সাক্ষাৎ করে না। তখন আমাকে বললেন, তারেক আমি তো চলে যাব, কারোর সঙ্গে তো দেখা হলো না, তো কি করা যায়, তো দেখা হলে ভালো লাগতো। আমি বললাম, আমার তো অন্যদের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, আসিফ মাঝে মাঝে প্যাচে পড়লে পরামর্শের জন্য আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, পরামর্শ নেয়, ঠিক আছে। তো আপনার হলো খন্দকার মাসুদ ভাই বললেন, দাদা তুমি ওর একটু বল, আমি দেখা করবো। তা আমি অনেকবার ফোন দিয়ে দিয়ে পাচ্ছি না, না পাইয়া আমার একটা অধিকারের জায়গা আছে যে ওর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। তো ওর বাসার সামনে গিয়ে আমরা দাঁড়াইছি, ও আমাদের দেখা সিকিউরিটি দিয়ে ডাকাইছে, আমরা ভিতরে গেছি, গিয়ে বসছি, মাসুদ ভাই সহ আমরা বসে আছি। তো ওই সময় আসিফের বাবা একজন প্রকৌশলীকে নিয়ে আসছেন। সেই প্রকৌশলীকে নিয়ে এসেছেন যে তার বাবা বলছে এই প্রকৌশলীকে ওই যে প্রধান প্রকৌশলী করতে হবে। তো আসিফ তো রেগে মেগে খুবই ফায়ার, যে খুবই ফায়ার, বুঝছেন। মাসুদ ভাই সাক্ষী, কিন্তু মাসুদ ভাই আপনি দেখতেছেন কিন্তু, ঠিক আছে, খুবই ফায়ার। ফায়ার এই জন্য যে কেন সে লবিং করতে আসছে। তার বাবা বলতেছে মজ্জেমকে বলছে, মজ্জেম আমার বাপ যেন আমার বাড়িতে আর না আসে, ঠিক আছে, আমাদের সামনে হাম্পি দাম্পি, এরকম একটা অবস্থা। এই লোকের আশকারা বৃদ্ধি পাইছে, যা খুশি তাই করছে, ঠিক আছে। হ্যাঁ, একটা শয়তান লোকরে প্রধান প্রকৌশলী করার জন্য আমার কাছে সুপারিশ করতে আসছে, আমাদের সামনে একটা দেখালো সুন্দরভাবে। ঘটনা কি জানেন, বাস্তবতা, সেই লোককে প্রধান প্রকৌশলী করা হয়েছে। তো মাসুদ ভাই, এই হলো অবস্থা, বুঝছেন। এটা মাসুদ ভাই দেখছে, ঠিক আছে। খন্দকার মাসুদ ভাইকে কে না চেনে, খন্দকার মাসুদ ভাইকে ইলিয়াস ভাই চেনে, পিনাকি দাদা চেনে, তারপরে হলো সবাই, এই বাংলাদেশের যত মানুষ আছে যারা রাজনৈতিকভাবে বিজ্ঞ, হ্যাঁ, যারা অ্যাক্টিভিজম করে, তারা সবাই খন্দকার মাসুদ ভাইকে চেনে। কারণ খন্দকার মাসুদ ভাইয়ের টাকা সবার পেটেই কম বেশি গেছে। উনি আসলে অ্যাক্টিভিস্টদের আপনার হলো খাওয়ান, তাদেরকে সাপোর্ট দেন, ব্যাকআপ দেন, সমস্যা হলে শোনেন তুমি কি বাসা ভাড়া দিয়েছো, তোমার সমস্যা হচ্ছে, এইভাবে। তো এই মানুষটা দেশে আসার পরে কারোর সঙ্গে দেখা করার সাক্ষাৎ পাচ্ছিলেন না। তো এই হলো একটা অবস্থা। তো এটা হলো খেল খতম। আসিফ মাহমুদের সব অন্যায় প্রকাশ পেয়েছে। আসিফ মাহমুদের ছবি টাঙিয়ে জুতা পেটা করেছে, মানুষের কষ্ট হচ্ছে না। এতগুলো অন্যায় করার পরে মানুষের কষ্ট হয় না আর, ঠিক আছে, মানুষের কষ্ট হয় না। মানুষ যদি অন্যায় না করতো তার জন্য জান দিয়ে দিত, তার জন্য জীবন দিয়ে দিত। কিন্তু এই যেহেতু জুলুম করছে না, জুলুমের পরে মানুষ আর ভালোবাসবে বলেন। আর যে নাটকগুলো তারা করছে, নাটকগুলো প্রকাশিত। বাংলাদেশ, একটা কথা বলে আজকে শুনবেন, একটা ফোরাম যদি থাকে, প্রকাশ্য ফোরাম, সেই ফোরামটা যদি 300 জন সংসদ সদস্য হয়, একটা সংসদ কোনোদিন বিক্রি হয় না, কোনোদিন বিক্রি হয় না। একটা পুরো দল কখনো বিক্রি হয় না। একটা বিএনপি, জামাত অথবা আপনার হলো আওয়ামী লীগ, এই পুরো দল, রাজনৈতিক যে ব্যবস্থাপনায় পুরো দল কখনো বিক্রি হয় না। কারণ দল সারা বাংলাদেশের বড় একটা এস্টাবলিশমেন্ট। পুরো বিএনপি কখনো বিক্রি হবে না। কিছু ব্যক্তি গিয়ে বিক্রি হতে পারে, কিছু ব্যক্তি গিয়ে নষ্ট হতে পারে। পুরো জামাত কখনো বিক্রি হতে পারে না। একজন ব্যক্তি গাদ্দারি করতে পারে, ভারতের সাথে সম্পর্ক রাখতে পারে, কিন্তু পুরো জামাত কখনো এটা রাখবে না, ঠিক আছে। তো একটা পার্লামেন্ট কখনো বিক্রি হয় না। আজকে যদি একটা পার্লামেন্ট থাকতো, তাহলে করিডোর দেওয়ার সিদ্ধান্তে সকল সংসদ সদস্য একমত হতো না ভাই, অর্ধেক ভাগ হয়ে যেত, আটকে যেত। আর এইখানেই সুযোগটা নিচ্ছে আমেরিকা। এটা আপনাদের বুঝতে হবে। একটা নির্বাচিত সংসদ দেশের জন্য খুবই দরকার, এছাড়া হয় না। দেশের সার্বভৌমত্বের জন্য নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার কখনো বিক্রি হয় না, ঠিক আছে। আর সর্বশেষ বলি একটু কথা, আমার কাছে ভালো আম আছে। আমি ঢাকায় আসছিলাম, আজকেও অনেকগুলো আম হারভেস্ট করা হয়েছে। হিমসাগর আম যারাই নিচ্ছে, খুবই ভালো আম, খুবই
খুবই ভালো আম পড়ছে। তো প্রথমের দিকে গোবিন্দভোগ আমটা একটু কম মিষ্টি ছিল, কিন্তু গোপালভোগ আমটা চামড়া একটু শুকায় যায়, কিন্তু এটা খুবই মিষ্টি। গোপালভোগটা চামড়া শুকবেই, অনেকেই জানে না যে গোপালভোগের চামড়া এরকম জড়ায় যায় কেন। ভাই এটা 8 বছর ধরে বিক্রি করছি গোপালভোগ আম, আপনার হলো চামড়া শুকায় যাবে, এটা চামড়া শুকায় ঝুনা ঝুনা হবে, এরপরে এটা মধুর চেয়ে মিষ্টি হবে। এটা হলো গোপালভোগ আম, ঠিক আছে। গোপালভোগ আম আমার অনেকগুলো কাস্টমার বলছে, তারেক ভাই আমার বাচ্চা গোপালভোগ আম ছাড়া পাগল হয়ে যাচ্ছে, গোপালভোগ আম পাঠান, ঠিক আছে। আমি বলতেছি নাই ভাই, এটা বলছে না পাঠান। এর মধ্যে 5 জনকে পাঠাইছি, তারা দ্বিগুণ দাম দিয়ে গোপালভোগ আম কিনছে, ঠিক আছে। তো গোপালভোগ আম একটু দেখতে অসুন্দর, ফোটা ফোটা হয়, এই আর কি। যাদের লাগবে 01557136726 আমি দর্শক, আসিফ মাহমুদ নিয়ে তারেক ভাই বক্তব্য শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে আসিফ মাহমুদরা যদিও জনপ্রিয় নিয়ে ক্ষমতায় এসেছেন বা মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল, কিছু দুর্নীতি বা কিছু আমি বলবো ভুল রাজনীতির কারণে তারা সেগুলো হারাতে বসছে। ঠিক বিএনপির মতো অবস্থা তাদেরও হয়েছে। বিপ্লবের সময় তাদের যে জনপ্রিয়তা ছিল, হয়তোবা তারাও চিন্তা করছে তাদের দেশে থাকা হবে না, এই জন্য হয়তোবা যেভাবে তারা টাকা ইনকাম করছে এরকম একটা চিন্তাধারা। এটা আমার ব্যক্তিগত ব্যাপার স্যাপার, কিন্তু তারপরেও সবার বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ উঠে নাই, উঠলেও সেটা কিন্তু তারা প্রমাণিত করেছে তারা দুর্নীতির সাথে যুক্ত না। যেমন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু টাকার পিছনে দৌড়ান না, তিনি জনগণের জন্য দৌড়াচ্ছেন এবং জনগণের জন্য কাজ করছেন এবং জনগণকে সাথে নিয়ে সবকিছু করে যাচ্ছেন। এবং রাষ্ট্রের ভিতরে থেকে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বা দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে, প্রত্যেকটা সময় কিন্তু তিনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং সেনাপ্রধানের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ইচ্ছা থাকলেই সৎ পথে থাকা যায়, এটা প্রমাণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আসিফ মাহমুদকে নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো কতটুকু বাস্তবসম্মত মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।